মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সুস্বাগতম। আমি মাটিশঙ্কর, প্রভাষক, বাংলা বিভাগ। আজকে আমাদের আলোচ্য বিষয় রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কবিতা। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালে ভারতের কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে 7ই মে জন্মগ্রহণ করেন। তার পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতা সারদা সুন্দরী দেবী। তারা মোট 15 জন ভাই বোন ছিলেন। রবীন্দ্রনাথ ছিলেন সে 15 জন ভাই বোনের মধ্যে 14তম। রবীন্দ্রনাথ ঠাকুরের যখন 14 বছর বয়স, তখন তিনি তার মাকে হারিয়েছেন। আমরা সবাই জানি প্রাতিষ্ঠানিক শিক্ষা কর্মজীবনের প্রধান উপজীব্য বিষয়, কিন্তু আমাদের মহৎ সৃষ্টি যারা করেছেন সে মহৎ সাহিত্যিকদের দিকে তাকালে কিছু কিছু ক্ষেত্রে সেটা ভুল প্রমাণিত হয়। যেমন করে আমরা যদি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা যদি বলতে যাই, তার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না। রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রথমে পাঠশালায় দেওয়া হলো। তিনি মাত্র 3-4 দিন স্কুলে গেলেন। তারপর তার জন্য ঘরে পণ্ডিত মশাই রাখা হলো, তিনি তার কাছেও পড়লেন না। রবীন্দ্রনাথ ঠাকুরের সমসাময়িক কালে বাংলা সাহিত্য অনেক দূর এগিয়ে গেছে এবং তার পরিবারের প্রায় সকলেই নানা বিষয়ে পাণ্ডিত্য ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্য মহলের নানা আখড়ায় যেতেন। সেখান থেকে তিনি নিজের স্বশিক্ষায় শিক্ষিত হওয়ার অনুনিবেশ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর মাত্র 15 বছর বয়সে তার প্রথম কাব্য বনফুল প্রকাশিত হয়। যেই রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা ছিল না, তিনি বিশ্ব দরবারে বিশ্বভারতী নামে একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করেন, যেটা বর্তমানে নানা দেশ থেকে ছাত্রছাত্রীরা গিয়ে সেখানে প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করেন নানা বিষয়ে। রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যের এমন কোনো দিক নেই, শুধু মহাকাব্য বাদে সকল কিছু সৃষ্টি করেছেন। কবিতা, গীতিকবিতা, গান, নাটক, মঞ্চ অভিনয় ইত্যাদি সৃষ্টি করে গেছেন বাংলা সাহিত্যে। তার সময়ের এক জায়গাকে বলা হতো রবীন্দ্রযুগ। সেই সময়ে বিলেতে যাওয়া জাহাজ করে যেতে হতো। রবীন্দ্রনাথ ঠাকুর বিলেতে যাচ্ছিলেন, সেই সময় তিনি তার গীতাঞ্জলি ও অন্যান্য কাব্যগ্রন্থকে নিজেই ট্রান্সলেশন করে সং অফারিংস গ্রন্থ হিসেবে নাম দেন। সেই সং অফারিংসকে 1913 সালে নোবেল পুরস্কার দেওয়া হয় এবং এশীয় মহাদেশে প্রথম নোবেল পুরস্কার পান আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা সাহিত্যের ইতিহাসে আধুনিক গীতিকবিতার ধারাটি প্রবর্তন করেন বিহারীলাল চক্রবর্তী। তার পরবর্তীকালে রবীন্দ্রনাথের হাতে এই ধারাটি বিশেষভাবে সমৃদ্ধি লাভ করে। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার মূল সুর ছিল মানব ধর্মের জয় ও সৌন্দর্য তৃষ্ণার রোমান্টিকতা। তিনি অনেক কিছু সৃষ্টি করে গেছেন, দিয়ে গেছেন আমাদের বাংলা সাহিত্যের অমৃত সুর। রবীন্দ্রনাথকে আমরা বিশ্বকবি বা কবিগুরু হিসেবে সম্ভাষিত করি। তার রচনাবলিতে তিনি পরবর্তীকালে তার বনফুল কাব্যটি তিনি বাদ দেন। তিনি মনে করতেন বনফুল কাব্যটি পুরোপুরি পরিপূর্ণতা পায়নি, তাই তিনি নিজেই সে বনফুল কাব্যটি তার রচনাবলী থেকে বাদ দিয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর 1941 সালে মৃত্যুবরণ করেন সেই জোড়াসাঁকো তার নিজ পৈতৃক বাড়িতে। তিনি 80 বছরের কিছু বেশি মাস বেঁচেছিলেন। আমরা যদি কবিতাটার দিকে খেয়াল করি, এই কবিতাতে
মূলত আমাদের কর্মের কথা বলা হয়েছে। আমরা শুরু করছি কবিতাটি। প্রথমে দেখো বলা হয়েছে, গগনে গরজে মেঘ ঘন বরষা, কূলে একা বসে আছি নাহি ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরধারা খরপরশা। গগন, গগন বলতে এখানে আকাশকে বোঝানো হচ্ছে, যে গগনের মধ্যে মেঘ গর্জন করছে, চারিদিকে বর্ষা টইটুম্বুর। কূলে কবি নিজের কথা বলছেন, কৃষকরূপী কবি, তিনি একা বসে আছেন। যে এখানে একা একা বসে কবি বলছেন, আমি কোনো ভরসা পাচ্ছি না, কি করব। এই যে কূলে চারিদিকে গগন গর্জন করছে, মেঘ ডাকছে, চারিদিকে টইটুম্বুর অবস্থা, এই অবস্থার মধ্যে আমি কোথায় যাব, কারো কাছে আমি কোথায় গিয়ে কিভাবে ভরসা পাব। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা। রাশি রাশি ধান কাটা, রাশি রাশি ভাড়া ভাড়া। ভাড়া বলতে এখানে বোঝানো হয়েছে ধান রাখার একটা জায়গা। যে দেখা যায় যে ধান রাখার জন্য গোলা বা একটা জায়গা রাখা হয়, যেখানে ধানগুলো নিয়ে স্তূপ আকারে রাখা হয়। যে আমি আমার সোনার ধান ফলিয়েছি, ধান কাটা হয়ে গেছে, স্তূপ করে রাখা আছে ধানগুলো। ভরা নদী ক্ষুরধারা, যে নদীটা চারিদিকে ভরে গেছে, ক্ষুরধারা, যে খুর যেটা দিয়ে আমরা অনেক সময় শেভ করা হয়, যে খুব তীক্ষ্ণভাবে ক্ষুরধারা হয়ে আছে, যে নদীর কূলটাকে যে ক্ষুরধারার সাথে তুলনা করা হচ্ছে। খরপরশা, কাটিতে কাটিতে ধান এলো বরষা, যে আমি ধান কাটতে কাটতে বর্ষা চলে আসছে, কবি নিজে বলছেন। একখানি ছোট ক্ষেত আমি একলা, আমার ক্ষেতটা খুব ছোট, কিন্তু এই ছোট ক্ষেতের মধ্যে আমি একলা বসে আছি অনেক ধান নিয়ে। চারিদিকে বাঁকা জল করিছে খেলা, চারদিকে বাঁকা জল, যে নদীর যে বাঁকা জল চারিদিকে খেলা করছে, আমি এখানে একলা বসে আছি। পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা, আমি ওপারে যদি চোখ যাই সেখানে দেখা যাচ্ছে সেখানে মসি মাখা আছে, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। সেই গ্রামখানি তরু ছায়ায় মধু মাখা আছে, সেখানে বলা হচ্ছে প্রভাত বেলা, একটা সময়ের কথা বলা হচ্ছে, সেই সকালবেলা। এ পারেতে ছোট ক্ষেত আমি একলা, আবার বলছে এই পারের মধ্যে আমি যে বসে আছি আমার ক্ষেতটা ছোট, কিন্তু সেখানে আমি একলা বসে আছি। গান গেয়ে তরি বেয়ে কে আসে পারে, যে আমি দূরে দেখছি কে জানি গান গেয়ে এইদিকে এগিয়ে আসছে, সে কে, দেখে যেন মনে হয় চিনি উহারে, আমি তাকে যত দেখছি মনে হচ্ছে তাকে যেন আমি চিনি। ভরা পালে চলে যাই কোনো দিকে নাহি চাই, তার পালটা ভরা, সে যে নদী যে চলছে, নৌকা নিয়ে যে চলছে নদীতে, সে কিন্তু কারো দিকে তাকাচ্ছে না, সে কে। ঢেউগুলো নিরুপায় ভাঙে দুধারে, যে নদীর যে ঢেউ, দুধারের মধ্যে নদী ঢেউ ভাঙছে নিরুপায় হয়ে, দেখে যেন মনে হয় চিনি উহারে। কবি যতবার তার দিকে তাকাচ্ছে, সেই পালতোলা নদীর যে চালাচ্ছেন সেই মাঝির দিকে, তাকে বারবার দেখে মনে হচ্ছে তাকে আমি চিনি। তখন তাকে কবি প্রশ্ন করছেন, ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বলছে তুমি কোথায় যাচ্ছ, কোন বিদেশ বলতে, কারণ কোন দেশে যাচ্ছে সে কবি তো জানে না, সেজন্য বলছে তুমি কোথায় যাচ্ছ। বারে কে ভিড়াও তরি কুলেতে এসে, যে আমার এই কুলের মধ্যে তুমি তোমার নৌকোটাকে নিয়ে এসো, যে আমার কুলে একটু তুমি এখানে রাখো। কি কারণে রাখো, যেও যেথা যেতে চাও, এখানে একটু এসে তোমার যেখানে ইচ্ছা তুমি যেতে পারো। কবি বলছেন সেই নৌকোর মাঝিকে, যারে খুশি তারে নাও, তোমার এই নৌকোর মধ্যে আবার তুমি যাকে খুশি তাকেই নিতে পারো।
শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে। আমার এই জিনিসটি শুধু একটাই তোমার কাছে অনুরোধ, তুমি শুধু নিয়ে যাও, একটু হাসি দিয়ে তুমি নিয়ে যাও আমার সোনার ধান কুলেতে এসে। তাহলে কবি তাকে অনুরোধ করছে, সে নৌকোর মাঝিটাকে, এই যে আমি রাশি রাশি ভাড়া ভাড়া যে ধান কেটে রেখেছি, আমার সেই সোনার ধান মানে হচ্ছে আমার জীবনের যে কর্ম, সেই কর্মটাকে তুমি তোমার সেই সোনার তরীতে করে নিয়ে যাও, কারণ কালের পর কাল যাতে আমার সেই কর্মটা মানুষের কাছে বিলীন হয়ে যায়। যত চাও তত লাও তরুণী পরে, আর আছে আর নাই দিয়েছে ভরে। বলছে তুমি আমার এই সোনার ধান তোমার যতটুকু ইচ্ছা সব কিছু তুমি নিয়ে যেতে পারো, আর আছে আর নাই, বলছে যত আছে আর নাও থাক দিয়েছে ভরে। বলছে তোমার সে সোনার তরী ভরে গেছে। এতকাল নদীকূলে জাহালয়ে ছিনু ভুলে, যে এতকাল যে নদীকূলের মধ্যে জাহালয়ে ছিনু ভুলে, সকলই দিলাম তুলে ধরে বিথরে, যে আমার জীবনের যত কর্ম আছে সে কর্ম সব কিছু আমি তোমার সে সোনার তরীতে ভরে দিয়েছি। এখন আমারে লও করুণা করে, আমার সকল কর্ম আমার সকল কিছু আমি তোমার সোনার তরীতে ভরে যখন দিয়েছি, এখন আমাকে তুমি নাও। তাকে করুণা করে বলা হচ্ছে। এখন সে মাঝি বলছে, ঠাই নাই ছোট সে তরী, আমারই সোনার ধানে গিয়েছে ভুরি। তখন সেই নৌকোর মাঝি বলছে যে তোমাকে নেওয়ার মতো ঠাঁই নাই, তাহলে কাকে নেওয়ার মতো ঠাঁই আছে? তোমার কর্মকে নিয়ে যাওয়ার মতো ঠাঁই আছে, কিন্তু তোমাকে নিয়ে যাওয়ার মতো আমার এই সোনার তরীতে একটুখানিও জায়গা নাই, কারণ আমার যে সৃষ্টিকর্ম সেই সৃষ্টিকর্মে সোনার তরীটা ভরে গেছে। শ্রাবণ গগনে ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পরি, যে আমার শ্রাবণ গগন ঘিরে, শ্রাবণের গগন চারিদিকে ঘিরে ফেলেছে, ঘন মেঘ ঘুরে ফিরে, এত পরিমাণ মেঘ হয়ে গেছে চারিদিকে, আবহাওয়া অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। শূন্য নদীর তীরে রহিনু পরি, সব কিছু চলে গেছে, কিন্তু সেই শূন্য নদীর তীরে কে পড়ে আছে? সেই কবি পড়ে আছেন, তিনি একলা। তার কর্মটা নির্দিষ্ট জায়গায়, সময়ে যেমন করে একটা জায়গায় স্থির হয়ে থাকে না, তার কর্মটাও সময়ের সাথে পাল্লা দিয়ে তার কর্ম চলেই যাচ্ছে সোনার তরীতে নিয়ে। যাহা ছিল নিয়ে গেল সোনার তরী, আমার যা কিছু ছিল সব কিছুই নিয়ে গেল সোনার তরী। তাহলে এখানে বোঝা যাচ্ছে এ কথাটাই, যে এ কবিতায় নিবিড়ভাবে মিশে আছে কবির জীবন দর্শন। মহাকালের স্রোতে জীবন যৌবন ভেসে যায়, কিন্তু বেঁচে থাকে মানুষের সৃষ্ট সোনার ফসল, মানুষের সৃষ্টিকর্ম। মানুষ চিরস্থায়ী নয়, কিন্তু মানুষের মরণ হবে, কিন্তু মানুষ বেঁচে থাকে সারা জীবন এক একটা মানুষের মাঝে। সেটা কিভাবে? তার কর্মের মাধ্যমে, তার ভালো কর্মের মাধ্যমে, তার ভালো কাজের মাধ্যমে। তেমন করে আমরা যদি বলতে যাই, রবীন্দ্রনাথ ঠাকুরের কথা অবশ্যই বলতে হবে, নজরুলের কথা বলতে হবে। আমাদের সাহিত্য সৃষ্টিকর্মে যারা সৃষ্টি করে গেছেন, আমাদেরকে দিয়ে গেছেন, আমাদের সাহিত্য ভাণ্ডারকে পূরণ করে গেছেন, সেই সমস্ত মানুষের কথা আমরা কখনো ভুলতে পারি না। এই ধারাবাহিকতায় মূলত রবীন্দ্রনাথ ঠাকুর সোনার তরী কবিতাটি রচনা করেছেন। মূল কথা হচ্ছে মানুষ মরণশীল, মানুষের মরণ হবে, কিন্তু তার সৃষ্টিকর্ম, তার উপজীব্য বিষয় থেকে যাবে সারা জীবন। আজ এ পর্যন্ত। তোমাদেরকে সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদ থেকো।